আসসালামু আলাইকুম। আমি সায়েদুল আনাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আপনাদের সামনে যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব, চ্যাপ্টারটা হচ্ছে স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং টেকনিক। এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব, সেই বিষয়গুলো হচ্ছে পপুলেশন, স্যাম্পল, স্যাম্পল সাইজ, কিভাবে একটা স্যাম্পল চুজ করতে হবে একটা পপুলেশন থেকে, দ্যাট মিন্স স্যাম্পল ডিজাইন প্রসেস। উই অলসো ডিসকাসড উইথ ইউ ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং টেকনিক্স অ্যান্ড উই অলসো ট্রাই টু ফোকাস অন ভেরিয়াস টাইপস অফ এরর। সো আমরা প্রথমে আসি যে কিছু টার্মিনোলজি যেটা আমাদের অবশ্যই জানা উচিত এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করার জন্য। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পপুলেশন। আমরা পপুলেশন বলতে কি বুঝি? তো এতদিন পপুলেশন সম্পর্কে আমাদের যে ধারণাটা ছিল সেটা হচ্ছে পপুলেশন মানে হচ্ছে জনসংখ্যা, বাট রিসার্চের ভাষায় পপুলেশন একটা আলাদা মিনিং ক্যারি করে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা মিনিং ক্যারি করে। সো রিসার্চের ক্ষেত্রে আমরা পপুলেশন বলতে বুঝবো যে ইন্টার এলিমেন্ট, হোল এলিমেন্টটাকে অফ ইয়োর স্টাডি এরিয়া। তার মানে আপনি যে এরিয়া নিয়ে স্টাডি করতে চাচ্ছেন, যে এরিয়াটা নিয়ে আপনি রিসার্চ করতে চাচ্ছেন, আপনার রিসার্চ এরিয়ার সমগ্র এলিমেন্টগুলোকে আমরা একসাথে পপুলেশন বলি, যেটার উপরে বেস করে আসলে আমাদের রিসার্চ পেপারটা তৈরি করা হয়। আমরা ফর্মালি দেখি যে পপুলেশন বলতে আমরা কি বুঝি। এই রিসার্চ population is generally a large collection of individual or subject that is the main focus of a scientific query. Due to the large size of population, researchers often cannot test every individual in the population because it is too expensive and time consuming. This is the reason why researchers rely on sampling technique. সো এই জায়গায় আমরা সবটুকুই বলে ফেলছি। সো আমরা এখানে পপুলেশন বলতে যেটা বলতেছি যে পপুলেশন বেসিক্যালি যে লার্জ কালেকশন অফ ইন্ডিভিজুয়াল, যেটার উপরে ফোকাস অফ এ সায়েন্টিফিক কোয়ারি। সো যে লার্জ কালেকশন অফ ইন্ডিভিজুয়াল অর অবজেক্টের উপরে আমাদের রিসার্চটা ডিপেন্ডস করতেছে, সেই লার্জ ইন্ডিভিজুয়ালটাকে আমরা এখানে পপুলেশন হিসাবে কনসিডার করতেছি। বাট এই যে লার্জ ইন্ডিভিজুয়াল, এই লার্জ ইন্ডিভিজুয়ালের প্রত্যেকটা এলিমেন্টের কাছ থেকে তথ্য কালেক্ট করে তার উপরে রিসার্চ তৈরি করাটা, এটা খুব এক্সপেন্সিভ এবং টাইম কনজিউমিং। যে কারণে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা স্যাম্পলিং এবং স্যাম্পলিং টেকনিক। সো অ্যাট দ্যাট কেস একজন রিসার্চারের অবশ্যই তখন স্যাম্পলের উপরে ডিপেন্ডস করতে হয়। তাহলে হোয়াট ইজ স্যাম্পল? স্যাম্পল বলতে আমরা কি বুঝি? স্যাম্পল হচ্ছে, আমি যদি সিম্পলি বলি যে স্যাম্পল জিনিসটা হচ্ছে কি, স্যাম্পল হচ্ছে একটা পার্ট। কিসের একটা পার্ট? সেটা হচ্ছে পপুলেশনের একটা পার্ট। যেহেতু আমরা একটু আগে বললাম যে আমাদের রিসার্চটা পপুলেশনের উপর ডিপেন্ডস করে, বাট একজন রিসার্চারের পক্ষে পপুলেশনের সবগুলো এলিমেন্টকে কনসিডার করে রিসার্চটা ডেভেলপ করাটা যেহেতু মোর এক্সপেন্সিভ, মোর টাইম কনজিউমিং, সেই ক্ষেত্রে রিসার্চারের পক্ষে সমস্ত পপুলেশন নিয়ে রিসার্চ ডেভেলপ করা পসিবল হয় না। অ্যাট দ্যাট কেস ওই রিসার্চার তার ওই পপুলেশন সেট থেকে কিছু পোর্শন, কিছু রিপ্রেজেন্টেটিভ পার্ট কনসিডারেশনের মাধ্যমে তার পপুলেশন মানে তার রিসার্চ পেপারটাকে ডেভেলপ করে। এই রিপ্রেজেন্টেটিভ পার্ট অর পোর্শন যেটা পপুলেশন থেকে নেওয়া হবে, বেসিক্যালি এইটাকেই আমরা স্যাম্পল বলে থাকি। তাহলে আমরা এখানে স্যাম্পল হিসাবে কি বলতেছি? যে এ স্যাম্পল ইজ সিম্পলি এ সাবসেট অফ এ পপুলেশন। তাহলে এটা হচ্ছে পপুলেশনের একটা সাবসেট বা একটা পোর্শন। দ্য কনসেপ্ট অফ এ স্যাম্পল অ্যারাইজ ফ্রম দ্য inability of the researcher to test all individual in a given population। যেটা অলরেডি ডিসকাস করছি যে একটা গিভেন পপুলেশনের
সবগুলো ইন্ডিভিজুয়ালকে যেহেতু রিসার্চে কনসিডার করা পসিবল হয় না, সরি, একজন রিসার্চারের পক্ষে, যে কারণেই এই স্যাম্পল কনসেপ্টটা আসলে ডেভেলপ হয়েছে। দ্য স্যাম্পল মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ of the population from which it was drawn and it must have good size to warrant satisfy analysis. তো এই জায়গাটা আমরা বলতেছি যে আসলে যে আপনি হাউ মাচ স্যাম্পল ইউ হ্যাভ টু কালেক্ট। সো আমাকে ততটুকু স্যাম্পল কালেক্ট করতে হবে যে স্যাম্পল, যে সংখ্যক স্যাম্পলের মাধ্যমে আমার রিসার্চটা ডেভেলপ করলে আমার রেজাল্টটা স্যাটিসফাই হবে স্ট্যাটিস্টিক্যালি। ততটুক সংখ্যক আমাদের স্যাম্পল কালেক্ট করতে হবে। এরপর হচ্ছে আমাদের স্যাম্পলিং। সো স্যাম্পলিং বেসিক্যালি একটা টেকনিক অর একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা একটা হিউজ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল থেকে আমাদের টার্গেট স্যাম্পলগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। সেই প্রসেসটাকেই বেসিক্যালি আমরা স্যাম্পলিং বলে থাকি। তাহলে স্যাম্পলিং হচ্ছে প্রসেস অফ চুজ এ রিপ্রেজেন্টেটিভ পোর্শন অফ ইন্টার পপুলেশন and large part of research methodology involves selecting a group of element with which conduct study, যার ভিতর মাধ্যমে আমরা রিসার্চটা কন্ডাক্ট করব। এরপরে হচ্ছে আমাদের এলিমেন্ট, দ্যাট মিনস স্যাম্পল এলিমেন্টস, মোস্ট বেসিক ইউনিটস অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ কালেক্টেড। দ্যাট মিনস এলিমেন্ট বলতে বা স্যাম্পলিং এলিমেন্ট বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি তারা হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট, যে যার কাছ থেকে আমরা ইনফরমেশনগুলোকে কালেক্ট করব রিসার্চের জন্য। আমরা বারবার একটা কথা বলতেছিলাম যে রিপ্রেজেন্টেটিভ। সো রিপ্রেজেন্টেটিভ বলতে কি বুঝবো? এখানে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, বিকজ যদি আপনার এলিমেন্টটা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ না হয় তাহলে আপনার রেজাল্টটাতে কিন্তু একটা হিউজ এরর আসবে। সো রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওই সমস্ত এলিমেন্ট পপুলেশনের, যে সমস্ত এলিমেন্ট পপুলেশনের যে মাস ক্যারেক্টারিস্টিক্স আছে এই মাস ক্যারেক্টারিস্টিক্সগুলো ক্যারি করবে। ঠিক আছে, আপনি পপুলেশন থেকে এমন সমস্ত এলিমেন্টগুলোকে চুজ করবেন যারা কিনা আপনার হোল পপুলেশনটাকে রিফ্লেক্ট করার অ্যাবিলিটি আছে। যদি আপনি এমন কোনো পোর্শন চুজ করেন পপুলেশন থেকে যেটা হচ্ছে পপুলেশনের সমস্ত ক্যারেক্টারিস্টিক্স থেকে টোটালি আইসোলেট, অ্যাট দ্যাট কেস ওই স্যাম্পল থেকে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না। দ্যাটস ওয়াই আমরা বারবার একটা কথা ইউজ করি যে আপনি যখন স্যাম্পল চুজ করবেন তখন এই স্যাম্পলিং ইউনিটসটা যেন পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হয়। তাহলে এখানে রিপ্রেজেন্টেটিভ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে দ্য স্যাম্পল মাস্ট বি লাইক দ্য পপুলেশন ইন অ্যাজ মেনি অ্যাজ পসিবল। তার মানে আমি সেই স্যাম্পলটাকে চুজ করব যেটা পপুলেশনের ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক্সগুলোকে ফুলফিল করবে। টার্গেট পপুলেশন, তাহলে টার্গেট পপুলেশন মিন্স আমাদের এক্সপেক্টেড গ্রুপ অর আমাদের রিলেটেড গ্রুপ। তাহলে কাদের কাছ থেকে আমি তথ্য কালেক্ট করব, কারা আমার এক্সপেক্টেড পপুলেশন, তাদেরকে বেসিক্যালি আমরা বলতেছি টার্গেট পপুলেশন। এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হু মিট দ্য ক্রাইটেরিয়া অফ স্টাডি, যারা আপনার যে রিসার্চ স্টাডি সেটা ফুলফিল করার ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে, সেই গ্রুপ অফ পিপলকেই আমরা বলবো টার্গেট পপুলেশন। স্যাম্পলিং ফ্রেম অ্যানাদার ইম্পর্ট্যান্ট একটা টার্মিনোলজি। স্যাম্পলিং ফ্রেম বলতে আমরা কি বুঝবো? স্যাম্পলিং ফ্রেম বেসিক্যালি হচ্ছে একটা লিস্ট। কাদের লিস্ট? আমরা যে গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল থেকে স্যাম্পল চুজ করব সেই গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালকে যদি আমি লিস্টিং করি তাহলে সেই লিস্টটাকে বেসিক্যালি বলবো আমরা স্যাম্পলিং ফ্রেম। এই লিস্ট থেকে, এই স্যাম্পলিং ফ্রেম থেকে বেসিক্যালি আমরা স্যাম্পল চুজ করব। তাহলে এখানে আমরা কি বলতেছি? ডিসক্রাইব দ্য কমপ্লিট লিস্ট অফ স্যাম্পলিং ইউনিটস ফ্রম হুইচ স্যাম্পল ইজ ড্রন। দ্যাট মিনস এটা বেসিক্যালি হচ্ছে পপুলেশনের, হোল পপুলেশনের একটা লিস্ট যেখান থেকে আমরা স্যাম্পল চুজ করি। এরপরে যে
ইস্যুটা যে টপিকটা সেটা হচ্ছে স্যাম্পলিং ইউনিট। স্যাম্পলিং ইউনিট হচ্ছে রেফার্স টু এ স্পেসিফিক প্লেস অর লোকেশন হুইচ ক্যান বি ইউজড ডিউরিং স্যাম্পলিং প্রসেস। দ্যাট মিনস এটা হচ্ছে একটা সবচেয়ে ক্ষুদ্রতম এলাকা বা ক্ষুদ্রতম ইউনিট যেখান থেকে আমরা স্যাম্পল চুজ করব বা যেখান থেকে আমাদের স্যাম্পলিং প্রসেসটা করা হবে। ওকে, এখন আমরা ডিসকাস করবো আপনাদের সামনে স্যাম্পলিং ডিজাইন প্রসেস। স্যাম্পলিং ডিজাইন প্রসেসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রসিডিওর। সো একটা গ্রুপ অফ পপুলেশন থেকে কিভাবে আমরা একটা টার্গেট স্যাম্পল, একটা ইন্ডিভিজুয়াল স্যাম্পলকে বের করে নিয়ে আসবো, সেই বের করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলতেছি স্যাম্পলিং ডিজাইন প্রসেস। সো স্যাম্পলিং ডিজাইন প্রসেসের আমাদের যে প্রথম যে অ্যাক্টিভিটিসটা সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদেরকে ডিফাইন করতে হবে যে আমার টার্গেট পপুলেশন কারা। সো টার্গেট পপুলেশন অলরেডি আমি ডিসকাস করছি। টার্গেট পপুলেশন হচ্ছে যে গ্রুপ অফ পিপিল যারা হচ্ছে আমার রিসার্চ স্টাডির ইনফরমেশন ক্যারি করার অ্যাবিলিটি রাখে, যে গ্রুপ অফ পিপলের ভিতরে আমি যেই ইস্যু নিয়ে রিসার্চ করতে চাচ্ছি সেই রিসার্চ ইনফরমেশনগুলো ক্যারি করে, সেই গ্রুপ অফ পিপলকে বেসিক্যালি আমরা বলি টার্গেট পপুলেশন। সো সিম্পলি ধরেন আপনি যদি করোনা ইনফেক্টেড পিপল নিয়ে ডিসকাস করতে চান, যে একজন মানুষের যদি করোনায় ইনফেক্টেড হয় তাহলে সেক্ষেত্রে কী কী সিমটম প্রকাশ পায়, তাহলে এক্ষেত্রে আপনি হচ্ছেন করোনা ইনফেক্টেড পিপলদের সিমটম নিয়ে ডিসকাস করবেন। তাহলে এই ক্ষেত্রে আমার টার্গেট পপুলেশন কারা? তাহলে এই ক্ষেত্রে আমার টার্গেট পপুলেশন হচ্ছে ইনফেক্টেড আপনার করোনা পেশেন্ট, যাদের দেহে আপনার করোনা ভাইরাস অলরেডি আছে। তো সেই ধরনের গ্রুপ অফ পিপিলের উপরে আমাদের রিসার্চটা করা হবে, এদেরকে বলবো আমরা আমাদের টার্গেট পপুলেশন। এরপর হচ্ছে ডিফাইন স্যাম্পলিং ফ্রেম। সো এরপরে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, যে যত করোনা ইনফেক্টেড পেশেন্ট আছে তাদের একটা লিস্ট তৈরি করতে হবে। এই যে আমি লিস্টটা তৈরি করতেছি, সেখানে প্রত্যেকটা পেশেন্টের একটা কোড অথবা তাদের একটা স্পেসিফিক নেম ব্যবহার করতে হবে। সো যেখান থেকে আমি ইন্ডিভিজুয়ালি ইজিলি চুজ করতে পারবো যে কে কে আমার টার্গেট পপুলেশন। স্যাম্পলিং ফ্রেম কমপ্লিট করার পরে আমাদেরকে আসতে হবে ডিটারমাইন দ্য স্যাম্পলিং প্রসিডিওর। সো আমাদের স্যাম্পলিং প্রসিডিওর চুজ করতে হবে, যেহেতু এখানে ডিটারমাইন করতে হবে যে কোন প্রসিডিওরে যাব। দ্যাট মিনস এই জায়গাটাতে আমাদের স্যাম্পল চুজ করার দুইটা ডিফারেন্ট পদ্ধতি আছে, একটাকে আমরা বলি প্রবাবিলিস্টিক আর একটাকে আমরা বলি নন প্রবাবিলিস্টিক। সো আপনাকে এই দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটা পদ্ধতি চুজ করতে হবে। সো প্রবাবিলিস্টিক কি? প্রবাবিলিস্টিক হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে টেকনিক। ফ্রম দ্যাট টেকনিক আমি একটা স্পেসিফিক স্যাম্পল ইজিলি চুজ করতে পারবো। আর নন প্রবাবিলিস্টিক হচ্ছে যে এখানে আমার কোনো সিস্টেম আর কোনো টেকনিক আমি অ্যাপ্লাই করব না। এখানে একজন রিসার্চার সে তার নিজের জাজমেন্ট, নিজের কনভেনিয়েন্ট অনুযায়ী সে তার স্যাম্পলগুলোকে পপুলেশন থেকে পিক আপ করবে বা চুজ করে নিয়ে আসবে। সো প্রত্যেকটা পদ্ধতিরই কিছু নির্দিষ্ট সুবিধা এবং অসুবিধা আছে। এই সুবিধা এবং অসুবিধাগুলো বিবেচনার মাধ্যমে আমাদেরকে ডিসিশন নিতে হবে কোন ক্ষেত্রে আমরা প্রবাবিলিস্টিক স্যাম্পলিংয়ে যাব, কোন ক্ষেত্রে আমরা নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিংয়ে যাব। সো এই ক্ষেত্রে আমি পার্সোনালি যে ক্যারেক্টারিস্টিক্সটা ফলো করি সেটা হচ্ছে, যদি আমার টার্গেট পপুলেশন সাইজ হিউজ থাকে, অনেক বড় হয়, এবং মোস্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস ক্যারি অ্যাপ্রক্সিমেটলি সেম ক্যারেক্টারিস্টিক্স, যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ভিতরে ক্যারেক্টারিস্টিক্স সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রবাবিলিস্টিক স্যাম্পলিংয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে আমার পার্সোনাল থিঙ্কিং। আর যদি এরকম হয় যে আমার স্যাম্পল সাইজ হচ্ছে ছোট এবং এই
সরি, আমার টার্গেট পপুলেশন সাইজটা হচ্ছে ছোট, এবং এই টার্গেট পপুলেশনের ইন্ডিভিজুয়াল এলিমেন্ট স্ক্যাটার ক্যারেক্টারিস্টিক্স বা হেটারোস্ক্যাটারিস্টিক হয়। দ্যাট মিনস এক একজন এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে। সেই ক্ষেত্রে আমাদের রিসার্চারের জাজমেন্টটাকেই ব্যবহার করা বেটার। বাট আমি আগেই বলেছি প্রত্যেকটারই কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে। যেমন ধরেন আমি যদি এক্সাম্পল নেই, তাহলে খুব সিম্পল একটা এক্সাম্পল যেটা আপনি বুঝতে পারবেন, যে আমরা যখন রান্না করতে যাই, তো যখন আমরা ভাত রান্না করি স্পেশালি, তখন দেখবেন যে আমরা ভাতটা এক্সপেক্টেড লেভেলে সিদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা র্যান্ডমলি ভাতের পট থেকে পাত্র থেকে আমরা একটা অথবা দুইটা উঠায় টেস্ট করে দেখি। দিস ইজ অন কাইন্ড অফ স্যাম্পলিং। ঠিক আছে, সো যেহেতু এখানে আমরা কোনো একটা টুলস ব্যবহার করে ভাতটাকে চুজ করতেছি, সো এটা হচ্ছে প্রবাবিলিস্টিক টেকনিক। সো যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চাউল এই ক্ষেত্রে হচ্ছে আমার টার্গেট পপুলেশন, এবং যেহেতু আপনি যখন ভাত রান্না করেন সবগুলো চাউলই যেহেতু একই ব্র্যান্ডের, দ্যাট মিন্স প্রত্যেকটা চাউল একই ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করে। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা চাউল বা ভাত র্যান্ডমলি পুশ করলে আপনি ডিসিশন মেক করতে পারবেন যে আপনার সবগুলো ভাত হয়েছে কিনা। বাট এই ক্ষেত্রে যদি আমি আর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমরা যদি যখন খিচুড়ি রান্না করতে যাই, তখন দেখেন সেখানে কিন্তু আমাদের যে এলিমেন্টগুলো থাকে তারা কিন্তু স্ক্যাটার। কী কী এলিমেন্ট থাকে? কত দুই তিন ধরনের ডাউল থাকতে পারে, চাউল থাকতে পারে। সো ডাউলের যদি টাইপস থাকে তাহলে এক একটা ডাউলের ক্যারেক্টারিস্টিক্স এক এক রকমের, এক এক টেম্পারেচারে সিদ্ধ হবে, আবার চাউল এক টেম্পারেচারে সিদ্ধ হবে। এই ক্ষেত্রে যদি আপনি র্যান্ডমলি যে কোনো একটা এলিমেন্ট পুশ করে ডিসিশন মেক করেন যে আপনার এক্সপেক্টেড লেভেলে সিদ্ধ হয়েছে কিনা, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে এই ক্ষেত্রে রিসার্চারের জাজমেন্ট ইউজ করতে হবে, রাঁধুনির জাজমেন্ট ইউজ করতে হবে। তাহলে রাঁধুনির প্রত্যেকটা ডাউলের টাইপস থেকে ইন্ডিভিজুয়ালি এক একটাকে তার টেস্ট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তাকে চাউলটাকেও টেস্ট করতে হবে, বিকজ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করতেছে। এরপরে আপনাকে যে ধাপে আসতে হবে সেটা হচ্ছে ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পলিং ইউনিট। সো আপনি যখন ডিসাইড করে ফেলবেন যে আপনি প্রবাবিলিস্টিক নাকি নন প্রবাবিলিস্টিক টেকনিকে স্যাম্পল চুজ করবেন, আফটার দেন আপনাকে স্যাম্পলিং ইউনিট চুজ করতে হবে। স্যাম্পলিং ইউনিটস মানে হচ্ছে আমি বললাম যে স্মলেস্ট এরিয়া ফ্রম হোয়ার উই ক্যান কালেক্ট স্যাম্পল, সেটাকে আমরা বলতেছি স্যাম্পলিং ইউনিট। সো স্যাম্পলিং ইউনিট চুজ করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে হয়তো সেটা দেওয়া নেই, বাট আদার্স অথর বা অন্য অন্য রাইটাররা এই স্টেজটাও রাখে। সেটা হচ্ছে আপনাকে ডিটারমাইন করতে হবে এক্সপেক্টেড নাম্বার অফ স্যাম্পল সাইজ, যে আপনি কতগুলো স্যাম্পল চুজ করবেন। আফটার দেন আমাদেরকে এক্সিকিউট করতে হবে ফিল্টার। সো স্যাম্পল সাইজ নিয়ে যদি আমি কথা বলি, সো কতগুলো আপনি স্যাম্পল চুজ করবেন, এটা একটা ক্রিয়েটিভ থিঙ্কিং বা এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু। কিছু কিছু রিসার্চ আছে যে আপনার হিউজ গ্রুপ অফ পপুলেশন, বাট সেখান থেকে আমরা খুবই অল্প স্যাম্পল চুজ করতেছি। আবার দেখা যাচ্ছে যে কিছু রিসার্চ আছে যে আমার টার্গেট পপুলেশন স্মল সাইজ, বাট আমার স্যাম্পল কিন্তু অ্যাপ্রক্সিমেট টু পপুলেশন সাইজ। তাহলে এই ধরনের অ্যাটিটিউড কেন আমরা শো করি? এই ক্ষেত্রে আমার লজিক হচ্ছে যে আমরা বেসিক্যালি একটা সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক্যাল রেজাল্ট ডেভেলপ করতে চাই, বা আমাদের রেজাল্টটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট করতে চাই। তাহলে এই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা, পার্সোনাল অ্যাডভাইস যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রথমে একটা গ্রুপ অফ স্যাম্পল চুজ করেন, সেখান থেকে একটা রেজাল্ট ডেভেলপ করেন, সেখান থেকে আপনি সিগনিফিকেন্ট টেস্ট করেন। যদি আপনার রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয়, দেন আপনি যে স্যাম্পল সাইজটা নিয়েছেন ইটস এনাফ। যদি আপনার রেজাল্টটা ইনসিগনিফিকেন্ট হয়, দেন আপনাকে কিন্তু স্যাম্পল সাইজটাকে বাড়াইতে হবে। সো স্যাম্পল সাইজ বাড়ানোর পরে আপনাকে আবার সিগনিফিকেন্ট টেস্ট করতে হবে। সো যতক্ষণ পর্যন্ত আপনার রেজাল্টটা সিগনিফিকেন্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে স্যাম্পল সাইজ বাড়াতে হবে। এইভাবে আমরা
স্যাম্পলটাকে ডিটারমাইন করতে পারি। এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। এছাড়া আরও কিছু টেকনিক আছে। অ্যানাদার টেকনিক হচ্ছে আপনার কিছু স্যাম্পল সাইজ ডিটারমাইন ফর্মুলা আছে। সেই ফর্মুলাগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি ডিসিশন নিতে পারেন আপনার পার্টিকুলার রিসার্চ ওয়ার্কের জন্য কতগুলো স্যাম্পল রাখা উচিত। অথবা স্যাম্পলিং ক্যালকুলেটর আছে, যেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আপনি যদি গুগলের কাছে আস্ক করেন, দেন গুগলে আপনি স্যাম্পলিং ক্যালকুলেটর পাবেন। সেই ক্যালকুলেটরে যদি আপনার পপুলেশন সাইজ, আপনার রেসপেক্টেড রেজাল্ট পার্সেন্টেজ, তারপরে আপনার যদি এরর পার্সেন্টেজ ইনপুট দেন, তাহলে ক্যালকুলেটর উইল প্রোভাইড হাউ মেনি নাম্বার অফ স্যাম্পল ইউ হ্যাভ টু কালেক্ট। সো স্যাম্পল কালেক্ট করার পরে আপনাকে এক্সিকিউট করতে হবে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক মিনস আপনাকে ওই স্যাম্পলের কাছ থেকে ডেটা কালেক্ট করতে হবে। এরপরে আপনাদের সাথে আমরা ডিসকাস করব টাইপস অফ স্যাম্পলিং টেকনিক। অলরেডি আপনারা প্রসেস অফ স্যাম্পলিং ডিজাইনের ভিতরে জেনে গেছেন যে আমাদের স্যাম্পল টেকনিক হচ্ছে দুইটা টাইপের। একটাকে আমরা বলতেছি প্রবাবিলিস্টিক, আর একটা হচ্ছে নন প্রবাবিলিস্টিক। আমরা এখানে প্রত্যেকটা টাইপস কাকে বলে, তাদের আবার সাব টাইপস কোনগুলা, এবং প্রত্যেকটার সুবিধা অসুবিধা নিয়ে আমরা বেসিক্যালি ডিসকাস করব। এখানে একটা চার্ট ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের স্যাম্পলিং টেকনিকের টাইপসটা। প্রথমে আমরা স্যাম্পলিংটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রবাবিলিস্টিক আর একটা হচ্ছে নন প্রবাবিলিস্টিক। নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিংটাকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোকে বেসিক্যালি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেম্যাটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং। আবার নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিং, এটার মধ্যেও অনেকগুলো টাইপস আছে। সেগুলো হচ্ছে কনভেনিয়েন্স, সরি, কোটা এবং পারপোসিভ স্যাম্পলিং। সো আমরা প্রথমে আসবো প্রবাবিলিস্টিক স্যাম্পলিং কাকে বলে। সো এটা একটা স্যাম্পলিং টেকনিক ইন হুইচ এভরি মেম্বার অফ দ্য পপুলেশন হ্যাজ নোন নন জিরো প্রবাবিলিটি অফ সিলেকশন। সরি, প্রবাবিলিস্টিক স্যাম্পলিং হচ্ছে এটা এমন এক প্রকার স্যাম্পলিং যেখানে আপনার প্রত্যেকটা পপুলেশনের হ্যাভ অ্যান্ড চান্স, একটা সম্ভাবনা থাকবে টু বি এ স্যাম্পল, একটা স্যাম্পল হওয়ার। বাট যেহেতু আমরা একটা পোর্শন নেব, সবাইকে আমরা নেব না, বাট প্রত্যেকেরই একটা চান্স থাকবে এবং নন জিরো প্রবাবিলিটি থাকবে, প্রত্যেকেরই একটা প্রবাবিলিটি থাকবে। সো প্রবাবিলিস্টিক স্যাম্পলিংটা আবার আমরা চারটা পার্ট নিয়ে এখানে ডিসকাস করব। তার ভিতরে প্রথম যেটা এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের ডেফিনেশনটা অ্যাপ্রক্সিমেটলি সেম। সো এখানে ছোট একটা শব্দের শুধু গ্যাপ আছে। সেই শব্দটা হচ্ছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা বলছি যে প্রত্যেকটা এলিমেন্টের হ্যাভ এ নন জিরো চান্স বা নন জিরো প্রবাবিলিটি টু বি এ স্যাম্পল। আর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এই জায়গাটা আমরা সেই একই কথা বলবো, বাট একটা নতুন শব্দ অ্যাড হবে, সেটা হচ্ছে ইকুয়াল। দ্যাট মিন্স সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টসের হ্যাভ অ্যান ইকুয়াল অ্যান্ড নন জিরো প্রবাবিলিটি টু সিলেক্ট এ স্যাম্পল। তাহলে এইখানে আমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রবাবিলিটি থাকবে স্যাম্পল হিসাবে চুজ হওয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের এই প্রত্যেকটা এলিমেন্টের একটা ইকুয়াল চান্স থাকবে। এটাকে বেসিক্যালি আমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলি। সো সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের প্রসেসটা হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে একটা লটারি সিস্টেম অথবা ফিশ বল টেকনিক আমরা বলে থাকি। তাহলে লটারি সিস্টেমটা কি? লটারি সিস্টেম হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে হোল পপুলেশনটার একটা লিস্ট করতে হবে। লিস্ট করে প্রত্যেকটা এলিমেন্টের একটা নেম প্লেট অথবা একটা আপনাকে চার্ট তৈরি করতে হবে। প্রত্যেকটার জন্য একটা পেপার কার্ড তৈরি করতে হবে প্রত্যেকটা এলিমেন্টের। সেই কার্ডগুলোকে আপনার একটা কন্টেইনার বা একটা পটের ভিতরে
ইনপুট দিতে হবে, রাখতে হবে, সেটাকে শাফলিং করার পরে আপনার যতগুলো স্যাম্পল নিতে হবে ততগুলো কার্ড ওই কন্টেনার থেকে পিক আপ করবেন। আমি যদি আবার রিপিট করি তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের প্রসিডিওরটা হচ্ছে যে আপনাকে প্রথমে হোল পপুলেশনটাকে লিস্ট করতে হবে। সেই লিস্ট থেকে ইন্ডিভিজুয়াল পপুলেশনের একটা পেপার কার্ড তৈরি করতে হবে। সেই পেপার কার্ডগুলি একটা কন্টেইনার বা পটের ভিতরে রাখতে হবে। তারপরে সেটাকে যদি আমরা পর্যাপ্ত শাফলিং করার পরে যদি সেখান থেকে আমাদের যতগুলা স্যাম্পল দরকার ততগুলা কার্ড পিক আপ করি, তাহলে এটাকে আমরা নর্মালি বলি লটারি সিস্টেম। বাট এটাই হচ্ছে আমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের টেকনিক বা প্রসেস। এরপরে আমাদের যে টেকনিকটা আছে সেটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং এটা হচ্ছে একটা টেকনিক অর সিস্টেম যার মাধ্যমে আমরা স্যাম্পলগুলো চুজ করব। সো এখানে আমরা কি বলছি, ইন দিস অ্যাপ্রোচ এভরি kth element in the population is sampled beginning with a random start of an element in the range of 1 to k. সো সিম্পলি যদি আমরা বলি যে সিস্টেমেটিক স্যাম্পলিং হচ্ছে যে আমাদেরকে যে পপুলেশনের যে স্যাম্পলিং ফ্রেম আছে, স্যাম্পলিং ফ্রেম মিন্স আপনাকে লিস্ট, যে পপুলেশনের একটা লিস্ট থাকবে যেখানে হোল পপুলেশনকে আমরা লিস্টেড করব এবং তাদেরকে একটা কোড অর সিরিয়াল নাম্বার থাকবে। সো এই কোড অর সিরিয়াল নাম্বার থেকে আমাদেরকে একটা ইন্টারভেল, কেথ ইন্টারভেলটা ডিফাইন করতে হবে। এখানে বেসিক্যালি আমাদেরকে দুইটা ইস্যু কনফার্ম করতে হবে। ফার্স্ট ইস্যু হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট এবং সেকেন্ড ইস্যু হচ্ছে আমার কেথ ইন্টারভেল। কেথ ইন্টারভেল বেসিক্যালি হচ্ছে কতগুলো সংখ্যা পরপর আমি এক একটা সংখ্যা চুজ করব। সো ধরেন আমার স্যাম্পল, আমার পপুলেশন সাইজ হচ্ছে 50, ঠিক আছে? তাহলে এই 50 পপুলেশন থেকে যদি আপনি 10টা স্যাম্পল চুজ করতে চান তাহলে আপনাকে 5টা পরপর স্যাম্পল নেওয়া উচিত। তা যদি 5জন পরপর আপনি স্যাম্পল চুজ করেন তাহলে এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি স্টার্ট করবেন কত থেকে। তাহলে যেহেতু আপনি 5জন পরপর স্যাম্পল চুজ করবেন তাহলে প্রথম 5টা সংখ্যার থেকে যে কোনো একটা সংখ্যা থেকে আপনাকে স্টার্ট করতে হবে। সো লাইক আপনি প্রথম স্যাম্পলটা নিচ্ছেন 3 নাম্বার, তাহলে 3 যদি আপনার স্টার্টিং পয়েন্ট হয় তাহলে ফার্স্ট স্যাম্পল হচ্ছে 3 নাম্বার পজিশনে যে আছে সেই এলিমেন্টটা। তারপর আপনি যোগ করেন 5, কেথ গ্যাপ নিতে থাকবেন, তারপরে 5, দ্যাট মিনস 3 আর 5 8, আপনি অষ্টম স্যাম্পলটা পাচ্ছেন, অষ্টম আইটেমটা পাচ্ছেন স্যাম্পল হিসাবে। এগেইন আপনি অ্যাড করেন 5, তারপরে 13 এলিমেন্ট, দেন 18th এলিমেন্ট, 23th এলিমেন্ট, এভাবে আপনি 50 পর্যন্ত যদি যান তাহলে আপনি 10টা স্যাম্পল পারফেক্টলি চুজ করতে পারতেছেন। তাহলে আমি যদি রিভিউ করি যে হোয়াট ইজ স্যাম্পলিং টেকনিক, তাহলে আমি বলতে পারি যে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ লিস্ট অফ পপুলেশন, যেখানে কি থাকবে প্রত্যেকটা এলিমেন্টের একটা সিরিয়াল নাম্বার থাকবে। আপনাকে এখান থেকে স্টার্টিং পয়েন্ট এবং কেথ গ্যাপটা আপনাকে ডিফাইন করতে হবে। তাহলে ধরেন যদি আমি 5টা এলিমেন্ট বা 10জন পর পর আমি নেই, যদি আমার গ্যাপ 10 হয় তাহলে প্রথম 1 থেকে 10-এর ভিতরে যে কোনো একটা সংখ্যা আপনাকে র্যান্ডমলি চুজ করতে হবে। ধরেন এক্ষেত্রে আমি চুজ করলাম 7th পজিশনটা হচ্ছে আমার ফার্স্ট স্যাম্পল। তাহলে এরপরে 10 করে আপনি গ্যাপ নিতে থাকেন, তাহলে ফার্স্ট 7তমতে যে আছে দিস ইজ দ্য ফার্স্ট স্যাম্পল, আফটার দেন অ্যাড 10, দ্যাট মিনস 17th, 27, 37, 47, দোজ আর আওয়ার টার্গেট স্যাম্পল। এরপর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং বেসিক্যালি, ক্লাস্টার শব্দের মানেটা আগে আমাদেরকে বুঝতে হবে। ক্লাস্টার মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা জড়ো হওয়া। When the population is too large to handle and is divided into subgroup, সরি দিস ইজ কল্ড বেসিক্যালি, আমরা এখানে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং নিয়ে ডিসকাস করছি, বাট আনফর্চুনেটলি নামটা চলে আসছে ক্লাস্টার, এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। সো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, সো আগে আমাদেরকে ডিফাইন করতে হবে হোয়াট ইজ স্ট্রাটা। স্ট্রাটা বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? সো স্ট্রাটা হচ্ছে যে বিভিন্ন স্তরে ভাগ করা। আমরা
বিভিন্ন ধরনের এলিমেন্টগুলোকে বা বিভিন্ন ধরনের মানব গোষ্ঠীকে বিভিন্ন ভাগে ভাগ করি। যেমন ধরেন ইনকামের উপর যদি আমরা আমাদের সোসাইটিটাকে ভাগ করি, তাহলে আমরা বলি হাই ইনকাম গ্রুপ, মিডিয়াম হাই ইনকাম গ্রুপ, মিডিয়াম ইনকাম গ্রুপ, লো মিডিয়াম ইনকাম গ্রুপ, লো ইনকাম গ্রুপ। তাহলে হচ্ছে কি আমাদের হোল পপুলেশনটাকে, এই যে 20 কোটি লোককে কিন্তু আমরা ভাগ করে ফেলছি। কিভাবে ভাগ করে ফেলছি? বিভিন্ন স্ট্রাটাতে, ডিপেন্ডস অন দেয়ার ইনকাম। আপনি আবার ভাগ করতে পারেন ডিপেন্ডস অন রিলিজিয়াস, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, বুদ্ধিস্ট, খ্রিস্টান এটসেট্রা। আপনি আদার্স ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ডস করেও একটা পপুলেশনকে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাটা অর সব সাব গ্রুপে ভাগ করতে পারেন। তাহলে স্ট্রাটিফাইড স্যাম্পলিং বেসিক্যালি তখনই আমরা অ্যাপ্লিকেবল করব যখন আমার পপুলেশন সাইজটা হিউজ লার্জ হবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের পপুলেশন সাইজ হিউজ লার্জ, অ্যাট ফার্স্ট আমরা হোল পপুলেশনটাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাটাতে, দ্যাট মিনস ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল অর স্তরে সাবডিভাইড করে নেব, সাব গ্রুপ করে নেব। আফটার দেন প্রত্যেকটা গ্রুপ থেকে একটা প্রপার রেশিও অনুযায়ী তাদের থেকে স্যাম্পল চুজ করব। কোনো গ্রুপ যেন বাদ না যায়, আবার প্রত্যেকটা গ্রুপ থেকে যেন একটা ইকুয়াল রেশিও মিন্স নট ইকুয়াল নাম্বার, ইকুয়াল রেশিও, দ্যাট মিনস ডিপেন্ডস অন দেয়ার এলিমেন্ট সাইজ। আপনাকে সেখান থেকে স্যাম্পল চুজ করতে হবে। যদি কোনো সাব গ্রুপের পপুলেশন বেশি থাকে, তাহলে তাদের সেখান থেকে স্যাম্পল আমাদেরকে বেশি নিতে হবে। যদি কোনো পপুলেশন গ্রুপের, কোনো সাব গ্রুপের যদি স্যাম্পল নাম্বার অফ এলিমেন্ট কম থাকে, তাহলে সেখান থেকে আমাদের স্যাম্পল কম আসবে। বাট প্রত্যেকটা জায়গা থেকে আমার একটা ইকুয়াল পার্সেন্টেজ আমরা ক্যারি করব। এরপরটা হচ্ছে আমার ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা হচ্ছে যে, ক্লাস্টার মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার জড়ো হওয়া। এটার আরও একটা নাম আছে, এটাকে আমরা বলি ইকোনমিক্যাল স্যাম্পলিং। সো প্রত্যেকটা মানে কিছু কিছু পপুলেশন তার নিজের প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় প্রয়োজনে বা অন্য কোনো কারণে জীবনের যে কোনো একটা সময় অথবা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা তারা একত্রিত হয়। সো আপনি যখন স্যাম্পল কালেক্ট করবেন, তখন ইন্ডিভিজুয়াল এলিমেন্টের সাথে কমিউনিকেট না করে তারা যে জায়গাটাতে ক্লাস্টার হচ্ছে, তারা যে জায়গাটাতে একত্রিত হচ্ছে, যদি আপনি ওই জায়গাটাকে পিক করেন, তাহলে ওইখান থেকে খুব ইজিলি আপনি আপনার টার্গেট স্যাম্পলগুলোকে চুজ করতে পারবেন। তাহলে এই পদ্ধতিটাকে বলবো আমরা ক্লাস্টার স্যাম্পলিং। এটার এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি বাস ড্রাইভারদেরকে নিয়ে রিসার্চ করতে যাচ্ছেন, তাদের লাইফ স্টাইল নিয়ে। তাহলে যারা বাসের ড্রাইভার, এই ইন্ডিভিজুয়াল ড্রাইভারদের বাসায় বা তাদের লোকেশনে যে যদি আপনি কমিউনিকেট করেন, তাহলে আপনার এটা হিউজ টাইম কনজিউমিং এবং এক্সপেন্সিভ হবে। যদি আপনি একটা বাস স্ট্যান্ডে যে কমিউনিকেট করেন, দেন একটা বাস স্ট্যান্ডে একটা নির্দিষ্ট টাইমে আপনি অনেকগুলো ড্রাইভারের সাথে সাক্ষাৎ পাবেন। তাহলে দেখেন আপনি একটা নির্দিষ্ট লোকেশনে আপনি অনেকগুলা স্যাম্পল পাচ্ছেন। তাহলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে একটা নির্দিষ্ট লোকেশনে আপনি যতগুলো ইন্ডিভিজুয়ালস পাবেন, ওই ইন্ডিভিজুয়ালসগুলোই হচ্ছে আপনার এই ক্ষেত্রে স্যাম্পল। এটাকে আমরা বলি বেসিক্যালি ক্লাস্টার স্যাম্পলিং। সো এরপরে আমরা চলে যাব নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে। নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি বেসিক্যালি? এটা হচ্ছে এমন এক প্রকার স্যাম্পলিং যেটা ডিপেন্ডস করবে রিসার্চারের জাজমেন্ট, রিসার্চারের কনভিনিয়েন্টের উপরে। সো আমরা এখানে কি বলছি? ইনভলভস দ্য সিলেকশন অফ এলিমেন্ট ফ্রম এ পপুলেশন ইউজিং নন র্যান্ডম প্রসিডিওর। নন র্যান্ডম মিনস হচ্ছে যেখানে আমরা কোনো টেকনিক, কোনো প্রবাবিলিস্টিক মেথড অ্যাপ্লাই করব না, শুধুমাত্র ডিপেন্ডস করব রিসার্চারের উপরে। রিসার্চার যাদেরকে পারফেক্ট মনে করবে তারাই এই ক্ষেত্রে আমার স্যাম্পল হবে। সো এখানে আমাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্সগুলোর ডিসঅ্যাডভান্টেজ নিয়েই। সো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে স্যাম্পল আর ড্রোন বেসড অন দ্য জাজমেন্ট, যেটা অলরেডি ডিসকাসড। রিজাল্ট অফ দিস টেকনিক্স আর রিলেটিভলি বায়াসড। এই ক্ষেত্রে রেজাল্টটা বায়াসড হওয়ার একটা চান্স থাকে। রেজাল্ট কখন বায়াসড হবে? যদি আপনার স্যাম্পল চুজটা বায়াসড হয়ে যায়।
স্যাম্পল চুজটা কীভাবে বায়াসড হবে, যেহেতু প্রত্যেকটা রিসার্চার একজন মানুষ, তখন রিসার্চার যখন সে স্যাম্পল চুজ করবে তখন মোস্ট অফ দ্য টাইম সে তার কনভেনিয়েন্ট পজিশনটা, সে তার কমফোর্ট পজিশনটা কনসিডারেশনের মাধ্যমে স্যাম্পল চুজ করবে। সেই ক্ষেত্রে যে কাজটা হয় যে সে পারফেক্টলি সে স্যাম্পল চুজ করতে নাও পারে, বিকজ তার কনভেনিয়েন্টের কথাটা চিন্তা করে, তার কমফোর্ট জোনের কথাটা চিন্তা করে। দ্য স্যাম্পল আর নট সো রিলায়েবল। সো এই পদ্ধতি থেকে যে স্যাম্পলগুলো বেসিক্যালি আসে, সে স্যাম্পলগুলো খুব বেশি রিলায়েবল হয় না। টেকনিক্স আর কনভেনিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল টু ইউজ। সো এটা সুবিধাজনক, কারণ রিসার্চার তার নিজের পছন্দ মতো স্যাম্পল চুজ করতেছে, এবং এই ক্ষেত্রে এটা ইকোনমিক্যালও, কারণ রিসার্চার জানে যে কোন স্যাম্পল চুজ করলে আমাকে এক্সপেন্স বেশি হবে, কাকে চুজ করলে আমার এক্সপেন্স কম হবে। সো সেই ক্ষেত্রে রিসার্চার ইকোনমিক ইস্যুটাও কন্ট্রোল করতে পারে। টাইপস অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং হিউজ, অনেক প্রকার নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে। তার ভিতর থেকে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সচরাচর ব্যবহার হয়, আমরা এখানে সেই টাইপসগুলোকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সো তার ভিতরে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট পদ্ধতি হচ্ছে দ্য স্যাম্পলিং প্রসিডিওর ইউজ টু অবটেইন দোজ ইউনিটস অর পিপল মোস্ট কনভিনিয়েন্টলি অ্যাভেলেবল। সো কনভিনিয়েন্টলি অ্যাভেলেবল মিনস, সো কনভিনিয়েন্ট মেথডটা হচ্ছে যে এই পদ্ধতিতে রিসার্চার তার কাছে যে স্যাম্পলগুলো, যে এলিমেন্টগুলো খুব কনভিনিয়েন্ট মনে হবে, খুব ইজিলি তিনি রিচ করতে পারবেন, সেই স্যাম্পলগুলো চুজ করবে। লাইক ধরেন আমি এই যে কোভিড-19 পেশেন্টদের নিয়েই রিসার্চ করতে চাচ্ছি, তাহলে কোভিড-19 পেশেন্টদের যে সিমটম, সেই সিমটমগুলো আমি মানে রিসার্চ করতে যাচ্ছি, যে লোকেশনের উপর ডিপেন্ডস করে এই সিমটমগুলো আপনার ভ্যারি করে কিনা। দ্যাট মিন্স ধরেন আমাদের বরিশালে এক ধরনের সিমটম দেখা দিতে পারে, চিটাগাংয়ে এক ধরনের সিমটম দেখা দিতে পারে, রাজশাহীতে এক ধরনের সিমটম দেখা দিতে পারে, ঢাকায় এক ধরনের সিমটম দেখা দিতে পারে। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা রেজিয়ন থেকে আমাদের স্যাম্পল চুজ করতে হবে। তাহলে আমি যদি রিসার্চার হই, যেহেতু আমি ঢাকায় অবস্থান করতেছি, তাহলে আমি কি করব, এই ক্ষেত্রে যদি আমাকে কনভিনিয়েন্টলি আমি যদি স্যাম্পল চুজ করি, তাহলে আমি স্যাম্পল চুজ করব যে বরিশালের যে সমস্ত পেশেন্ট ঢাকায় ট্রিটমেন্টের জন্য আছে তাদের সাথে কমিউনিকেট করব। আমার চিটাগাংয়ে যে সমস্ত পেশেন্ট ঢাকায় ট্রিটমেন্টের জন্য আছে তাদের সাথে আমি কমিউনিকেট করব। রাজশাহী যে সমস্ত পেশেন্ট ঢাকায়, দ্যাট মিনস আমি ঢাকা থেকে কনভিনিয়েন্ট ওয়েতে যাদের সাথে আমি খুব ইজিলি রিচ করতে পারবো তাদেরকে আমি স্যাম্পল হিসাবে নেব। এটাকে আমরা বলি বেসিক্যালি কনভিনিয়েন্ট মেথড। সেকেন্ডটা হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট মিনস এ টেকনিক ইন হুইচ অ্যান এক্সপিরিয়েন্সড ইন্ডিভিজুয়াল সিলেক্টস দ্য স্যাম্পল বেসড আপন সাম অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্যাম্পল মেম্বার। সো এটা হচ্ছে কনভিনিয়েন্টের থেকে একটু বেটার ওয়ে, এখানে একটু লেস চান্স থাকে টু বি বায়াসড হয় রিসার্চারের, বিকজ এক্ষেত্রে রিসার্চার তার লাইফ লং এক্সপিরিয়েন্সটা অ্যাপ্লাই করে রিসার্চ স্যাম্পল চুজ করার জন্য। বিকজ একটা পপুলেশনে সবগুলো এলিমেন্টই কিন্তু ক্যাপাবল থাকে না একটা স্যাম্পল হওয়ার জন্য। সো এই ক্ষেত্রে রিসার্চার তার রিসার্চ জাজমেন্ট ব্যবহার করার মাধ্যমে সে ডিফাইন করে, ডিটারমাইন করে যে কোন ইন্ডিভিজুয়ালটা, কোন এলিমেন্টটা মোর রিপ্রেজেন্টেটিভ, যে এলিমেন্ট, যে ইন্ডিভিজুয়ালটা মোর রিপ্রেজেন্টেটিভ, সেই ইন্ডিভিজুয়ালগুলোকেই এই ক্ষেত্রে স্যাম্পল হিসাবে চুজ করা হয়। এরপরটাকে আমরা বলতেছি কোটা। কোটা হচ্ছে যে আপনার একটা প্রিভিলেজড গ্রুপ অফ পিপলকে, আন্ডার প্রিভিলেজড গ্রুপ অফ পিপলকে প্রিভিলেজড দেওয়ার জন্য তাদেরকে আলাদা করে সেখান থেকে স্যাম্পল চুজ করা। তাহলে এখন ধরেন যে আমরা যখন ধরেন কোভিড নিয়ে যখন কথা বলতেছি, সো এই কোভিড পেশেন্টদের নিয়ে যখন আমরা ডিল করব, তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী তারা খুবই কম ইনফেক্টেড হচ্ছে, লাইক ধরেন বাচ্চারা, এই কোভিড-19 বাচ্চাদের ইনফেকশন রেটটা খুব কম। সো আপনি যখন যে কোনো পদ্ধতিতে তাদেরকে স্যাম্পলিং করতে যাবেন, অ্যাট দ্যাট কেস যেহেতু তাদের পার্সেন্টেজ খুব কম, সো তাদের প্রপার পার্টিসিপেশন অনেক সময় নাও থাকতে পারে।
সো যদি আমার বাচ্চাদের পার্টিসিপেশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার রিসার্চ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, ইনকমপ্লিট হবে, বিকজ তাদের যে সিমটম সেই সিমটমগুলো কিন্তু এই ক্ষেত্রে কনসিডারেশনে আসবে না। সো দ্যাটস হয় যেহেতু বাচ্চারা আপনার একটা ছোট গ্রুপ, সো এই গ্রুপটাকে আপনি কোটার মাধ্যমে স্পেসিফিক করে ফেলবেন যেন অ্যাটলিস্ট এই গ্রুপ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ এলিমেন্ট যেন আপনার রিসার্চে পার্টিসিপেট করে। দিস ইজ কল্ড কোটা সিস্টেম। এরপর আসছে সোনোবল সিস্টেম। সোনোবল সিস্টেম বেসিক্যালি এটা হচ্ছে একটা মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং মানে এখানে আপনাকে স্যাম্পলটা চুজ করতে হবে দুইটা স্টেজে। প্রথম স্টেজে আপনাকে কিছু স্যাম্পল চুজ করতে হবে। ধরেন এই স্যাম্পলিংটা বেসিক্যালি করি যখন গ্রুপ অফ পপুলেশন সম্পর্কে রিসার্চারের কাছে কোনো ধরনের ইনফরমেশন নাই, সেই গ্রুপ অফ পপুলেশনটাকে কোনোভাবে চেনে না, সেই ক্ষেত্রে আমরা সোনোবল সিস্টেমে যাই। সো সোনোবল সিস্টেমে যেহেতু আমার হোল পপুলেশন আননোন, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমরা প্রথমে খুবই ছোট একটা পোর্শন স্যাম্পল চুজ করব র্যান্ডমলি, সিম্পল র্যান্ডম টেকনিকে। সো সেখানে যে কোনো 2-5 জন স্যাম্পল আমার আসবে এই টেকনিক থেকে, এবং এই 4-5 জন স্যাম্পলের ইনফরমেশনের উপর ডিপেন্ডস করে বা এই 4-5 জন স্যাম্পলকে ব্যবহার করে আমি আমার বাকি স্যাম্পলগুলোকে চুজ করব। তাহলে তাদেরকে আমরা বলবো সোনোবল। দ্যাট মিনস যদি একটা আননোন পপুলেশনের উপর আমরা রিসার্চ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে যেহেতু তারা আননোন, তাদের এই ইন্ডিভিজুয়াল এলিমেন্ট সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই, দ্যাটস হয় অ্যাট ফার্স্ট আমরা একটা পোর্শন অফ স্যাম্পল চুজ করব সিম্পল র্যান্ডম টেকনিকে। এই সিম্পল র্যান্ডম টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে আমি যে স্যাম্পলগুলো পাবো সেই স্যাম্পলগুলো থেকে ব্যবহার করে আমরা ফার্দার আবার রেস্ট অফ স্যাম্পল চুজ করব, তখন এটাকে আমরা বলবো সোনোবল সিস্টেম। সো এরপরে আমরা চলে যাব হচ্ছে এরর। দ্যাট মিনস আমাদের টাইপস অফ স্যাম্পলিং টেকনিক শেষ। আমরা এই স্যাম্পলিংয়ের কারণে আমাদের রিসার্চে কিছু এরর অ্যারাইজ হয়, সেই এরর নিয়ে বেসিক্যালি আমরা এখানে ডিসকাস করব। সো এরর হচ্ছে একটা মিসম্যাচ। কিসের মিসম্যাচ? আমরা এখানে বলবো যে আপনার প্রত্যেকটা রিসার্চের বা পপুলেশনের যে রেজাল্ট আসে সেই রেজাল্টের সাথে স্যাম্পলের রেজাল্ট কখনো এক হয় না, একটা মিসম্যাচ থেকে যায়। এই মিসম্যাচটাকে বেসিক্যালি আমরা বলি এরর। যে অরিজিনাল রেজাল্ট থেকে আপনার যে ডেভেলপড রেজাল্ট তার ভিতরে যে ভ্যারিয়েশনটা, এই ভ্যারিয়েশনটাকে আমরা বেসিক্যালি বলে থাকি এরর। এরর আমাদেরকে দুই প্রকার হতে পারে, একটাকে আমরা বলি স্যাম্পলিং এরর, আরটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং এরর। মানে একটা হচ্ছে আপনার র্যান্ডম স্যাম্পলিং এরর, আর একটা হচ্ছে নন স্যাম্পলিং এরর অর সিস্টেমেটিক এরর। সো রিসার্চে বা স্যাম্পলিংয়ের কারণে আপনার রিসার্চে যে এররগুলো আসবে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং এরর আর একটা হচ্ছে নন স্যাম্পলিং অর সিস্টেমেটিক এরর। তাহলে হোয়াট ইজ র্যান্ডম স্যাম্পলিং এরর? র্যান্ডম স্যাম্পলিং এরর মানে কি? র্যান্ডম স্যাম্পলিং এরর মানে হচ্ছে যে আমরা যখন পপুলেশনের উপর রেজাল্ট ডেভেলপ করব তখন ওই রেজাল্টটা আপনার মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, বাট মোস্ট অফ দ্য টাইম বিভিন্ন কারণে আমাদের পপুলেশনের উপরে রেজাল্ট তৈরি করা সম্ভব হয় না। তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে টাইম কনজিউমিং। যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পপুলেশনের এলিমেন্টকে কমিউনিকেট করি, স্টাডি করি ফর আওয়ার রিসার্চ, দেন আমার এই রিসার্চটা কমপ্লিট করতে একটা হিউজ টাইম কনজিউম হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা আবার মোর এক্সপেন্সিভও হবে। সো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু পপুলেশনের উপরে রেজাল্ট তৈরি করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাকে স্যাম্পলে যেতে হবে। সো স্যাম্পলের ক্ষেত্রে আপনাকে আবার একটা কথা মাথায় রাখতে হবে, কোনো ইন্ডিভিজুয়াল স্যাম্পল কখনোই আদার্স মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট পপুলেশনের কখনোই পারফেক্টলি অন্য একটা ইন্ডিভিজুয়ালসকে 100% রিপ্রেজেন্ট করতে পারবে না। দ্যাটস ওয়াই একটা ভ্যারিয়েশন থাকবেই। সো এই স্টেটমেন্টটা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমি যখন পপুলেশন বাদ দিয়ে যখন স্যাম্পলের উপর রেজাল্ট ডেভেলপ করব তখন পপুলেশনের রেজাল্টের মতো
আমার স্যাম্পলের রেজাল্ট কখনোই হবে না, একটা ভ্যারিয়েশন থাকবেই। এই ভ্যারিয়েশনটাকে বেসিক্যালি আমরা বলি র্যান্ডম স্যাম্পলিং এরর, এবং এই ক্ষেত্রে এই এররটাকে আমরা সর্বোচ্চ 5% পর্যন্ত অ্যালাউ করি। এরপরে যে এররটা আসে সেটা হচ্ছে আপনার সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর হচ্ছে অ্যারাইজ হয় কখন, এটা হচ্ছে আসলে আপনি যখন স্যাম্পলিং প্রসিডিওর অর রিসার্চ প্রসিডিওরটা যখন এক্সিকিউট করছেন, তখন এনি টাইপস অফ মিসিংয়ের কারণে যদি আপনার রিসার্চের রেজাল্ট অরিজিনাল রেজাল্ট থেকে কোনো ভ্যারিয়েশন আসে, তাহলে সেটাকে আমরা বেসিক্যালি বলি সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর আসে কখন, যখন ইমপারফেক্ট অ্যাসপেক্ট অফ রিসার্চ ডিজাইন, আপনার রিসার্চ ডিজাইনটা ইমপারফেক্ট হবে, যেটা একটু আগে বললাম যে আপনি কোনো না কোনো জায়গায় আপনি কোনো মিসিং করছেন। সেই মিসিংগুলো কী কী হতে পারে? রেসপন্স এরর। রেসপন্স এরর মিনস যে টার্গেট স্যাম্পল আপনি সিলেক্ট করছেন, যার রেজাল্টটা এই রিসার্চের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সে আপনাকে রেসপন্স করতে চাচ্ছে না, অথবা সে আপনাকে রং ইনফরমেশন প্রোভাইড করছে, তাহলে কিন্তু আপনার রিসার্চের রেজাল্টের একটা ভ্যারিয়েশন আসবে। এটাকে আমরা বলি রেসপন্স এরর। তারপর হতে পারে মিস্টেক ইন দ্য এক্সিকিউশন অফ দ্য রিসার্চ। রিসার্চ এক্সিকিউট করার ক্ষেত্রে আপনি কোনো মিস্টেক করছেন, সেটা অনেক ধরনের মিস্টেক হতে পারে। ধরেন আপনি সায়েন্টিফিক মেথড পারফেক্টলি চুজ করতে পারেন নাই, অথবা আপনি কোনো ডেটা বা কোনো ফর্মুলাতে আপনি কোনো জায়গায় কোনো ভুল করছেন, বিভিন্ন ওয়েতে হতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো সিস্টেমেটিক এরর। এরর কাম ফ্রম সাচ সোর্স অ্যাজ স্যাম্পল বায়াসড। আপনি এমন একটা সোর্স থেকে ডেটা কালেক্ট করছেন যে স্যাম্পলগুলো হচ্ছে বায়াসড। যেমন ধরেন আমরা প্রত্যেকটা মানুষ পলিটিক্যালি কোনো না কোনো একটা গ্রুপকে পছন্দ করি, তাহলে যদি এই একটা গ্রুপের কাছে যদি আপনি অন্য গ্রুপ সম্পর্কে তথ্য কালেক্ট করেন, তাহলে অবশ্যই সেই ইনফরমেশনগুলো বায়াসড হবে, এবং এই ইনফরমেশন থেকে যদি আপনি কোনো রেজাল্ট তৈরি করেন, সেই রেজাল্টগুলো বায়াসড হবে। তারপর হচ্ছে মিস্টেক ইন রেকর্ডিং রেসপন্স। যখন আপনি রেসপন্স রেকর্ড করতেছেন, তখনও কোনো মিস্টেক হতে পারে, যে কারণে আমাদের এরর আসতে পারে। সো এই পর্যন্তই আমাদের এই চ্যাপ্টার। আশা করি আপনাদের ডিসকাশনটা ভালো লাগবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।